Assalamu alaikum everyone, especially dear learners. I hope that all of you are doing well by the grace of Almighty Allah. In this video, you are gonna to learn about questions that how to make question, how to make a question. You will learn about it in this lesson. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানবেন আজকের এই ভিডিওতে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় এবং এটা ইংরেজিতে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। আচ্ছা, প্রশ্ন তৈরি করতে হলে আপনারা জানেন প্রশ্ন যে ইয়েস নো কোয়েশ্চন রয়েছে, ডাব্লিউএইচ কোয়েশ্চন রয়েছে এবং টাক কোয়েশ্চন রয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা ইয়েস নো কোয়েশ্চনের ধারণা পাবেন কিভাবে এগুলো তৈরি করতে হয়। আচ্ছা, এই ইয়েস নো কোয়েশ্চন তৈরি করতে হলে আপনারা প্রথমে জানতে হবে অক্সিলারি ভার্ব। একটা স্ট্রাকচারটা আমি দিচ্ছি কিভাবে প্রশ্ন তৈরি হয় ইয়েস নো কোয়েশ্চনের। প্রথমে আসে অক্সিলারি ভার্ব, এরপর কি, এরপর আসবে সাবজেক্ট সাবজেক্ট এরপর কি আসবে, এরপর আসবে ভার্ব। ভার্ব আপনি কোনটি নিতে চাচ্ছেন, V1 না V2 না V3, মানে প্রেজেন্ট না পাস্ট না পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা সেন্টেন্সের টেন্স অনুযায়ী আপনারা ইউজ করবেন। এরপর আপনি নিতে হবে অবজেক্ট বা এক্সটেনশন, এগুলো নিতে চাইলে নিতে পারেন যদি প্রশ্নটাকে লং করতে চান। এখন অক্সিলারি ভার্ব কি? আচ্ছা, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ভার্ব, অবজেক্ট এগুলো আমি অনেক আলোচনা করেছি। আচ্ছা, তাও আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে এই ফরম্যাটটা দেখাচ্ছি আর কি, কিরকম প্রশ্নটা হয় আর কি। অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব প্রথমে নেওয়া, প্রশ্ন তৈরি করতে হলে অক্সিলারি ভার্ব প্রথমে নিব। তাহলে অক্সিলারি ভার্ব যেমন কি নেওয়া যায়, আচ্ছা আর নেই, আর এরপর কি সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে কি নেওয়া যায়, কি নেওয়া যায়, ইউ, আর ইউ। এখন ভার্ব, ভার্ব কি নেওয়া যায়, আর ইউ, কি নেওয়া যায়, গো নেই, ইউ গো। এই এখন যেহেতু এটা আর রয়েছে, এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার, তাই এখানে কি যুক্ত হবে, আপনারা জানেন এটি প্রেজেন্ট কন্টিনিউয়াসে পড়তেছে। আর এম, ইজ, আর এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়। তাহলে যেহেতু আর এখানে এসেছে বা ওয়ারই যদি হয়, ওয়াজ, ওয়ার এগুলোর ক্ষেত্রে যদি ভার্ব আনি তখন এর সঙ্গে আইএনজি যুক্ত হবে। কি যুক্ত হবে? আইএনজি। মানে অক্সিলারি ভার্ব হিসেবে থাকার কারণে এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। আর একটি অক্সিলারি ভার্ব, তাই এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। আর ইউ গোয়িং, এরপর আপনি লম্বা করতে চাইলে লম্বা করতে পারেন, বা আপনি বলতে আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, রাইট? আর ইউ গোয়িং এখানেই ক্লোজ করতে পারেন। আপনাদের ইচ্ছে হলে বলতে পারেন আর ইউ গোয়িং টু স্কুল, আপনি কি বিদ্যালয়ে যাচ্ছেন। আপনি যেটি বলার প্রয়োজন সেটি বলবেন এর পরবর্তীতে। তো আপনি এই অক্সিলারি ভার্ব এখানে ইউজ করবেন, সাবজেক্ট আপনার ইচ্ছা মতো, এরপর ভার্ব আপনার ইচ্ছা মতো, অবজেক্ট নিতে চাইলে নিতে পারেন। যেমন কি বলা যায়, আর ইউ ইটিং, ইট ইট এটাও তো ভার্ব, রাইট? ইএটি। আর আর যেহেতু আর ইউজ করবো তাই আইএনজি যুক্ত করবো ভার্বের সঙ্গে। আর ইউ ইটিং বানানা অর রাইস, আর ইউ ইটিং রাইস, এভাবে বলতে পারেন আর কি। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, তুমি কি যাচ্ছ। আচ্ছা, এরপর আচ্ছা, এটার আনসার কিভাবে দেওয়া যায়? খুবই সহজ আনসার দেওয়া। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, ইয়েস অথবা নো এভাবেই বলতে পারি। আমি তুমি কি যাচ্ছ, ইয়েস হলে ইয়েস, ইয়েস, ইয়েস। এরপর লম্বা করতে চাইলে বলতে পারেন ইয়েস আই এম গোয়িং, ইয়েস আই এম গোয়িং, হ্যাঁ আমি যাচ্ছি। আই এর সঙ্গে এম যুক্ত হবে, প্রেজেন্ট কন্টিনিউ আছে। আই এম গোয়িং, ইয়েস আই এম গোয়িং, আমি যাচ্ছি। হ্যাঁ, সরি, হ্যাঁ আমি যাচ্ছি। নো হলে কিভাবে বলবেন? নো হলে বলবেন
নো, আম বা আই এম নট গোয়িং, বা যেটি করতেছেন না সেটি বলবেন, এখানে উল্লেখ করবেন, ভার্বগুলো যেটি করবেন সেটি উল্লেখ করবেন, আর অক্সিলারি ভার্ব অনুযায়ী আপনারা ইউজ করবেন আইএনজি। আচ্ছা, আই এম নট গোয়িং, নো আমি, নো আই এম নট গোয়িং, না আমি যাচ্ছি না, দুটো একই, না আমি যাচ্ছি না। ঠিক একইভাবে আপনারা অসংখ্য প্রশ্ন তৈরি করতে পারবেন অক্সিলারি ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইউজ করে, এই স্ট্রাকচারটা ইউজ করে। এখন আপনাদের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে যারা বিগিনার লেভেলে আছেন, মানে অক্সিলারি ভার্ব কি, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, রাইট? এগুলো সম্পর্কে, ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলো সম্পর্কে আমি আমার টেন্সের লেকচারে আলোচনা করেছি অনেক। তাও আজকে একটু বিস্তারিতভাবে চেষ্টা করব আলোচনা করার, কারণ যেহেতু প্রশ্ন তৈরি করতে এগুলো প্রয়োজন, তাই অবশ্যই চেষ্টা করব এগুলো নিয়ে আলোচনা করার। এই যে ভার্বের কি, আচ্ছা আমি লিখতেছি, ভার্ব, এই যে ভার্ব, এখানে এই ভার্বকে যদি আমি নেই, এখান থেকে আমি পাবো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব, কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এখন এই প্রিন্সিপাল ভার্বকে যদি, এই প্রিন্সিপাল ভার্ব থেকে আমি পাবো কি, আপনারা সবাই জানেন প্রেজেন্ট, পাস্ট, এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনারা জানেন যে প্রেজেন্ট মানে এটি, এই যে V1 যেটাকে আমরা চিনি, যেমন গো, এটিকে আমরা V1 দ্বারা ইউজ করি, রাইট? এরপর V2 হিসাবে এটার কি নেওয়া যায়, ওয়েন্ট, এটার V2 ফর্ম মানে পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, রাইট? V2 হিসাবে ইউজ করি, রাইট? এরপর পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে গো ওয়েন্ট গান, এটাকে V3 হিসাবে ইউজ করি, রাইট? এখন এই অক্সিলারি ভার্ব এর ক্ষেত্রেও আপনারা পাবেন অক্সিলারি ভার্ব থেকে মুডাল অক্সিলারি, সিম্পল এবং মুডাল অক্সিলারি ভার্ব পাবেন। এখান থেকে কি সিম্পল এবং মুডাল অক্সিলারি ভার্ব পাবেন। সিম্পল, আগে লিখতেছি, সিম্পল অক্সিলারি ভার্ব কোনগুলো, সিম্পল এবং মুডাল অক্সিলারি ভার্ব আপনারা পাবেন। এই সিম্পল ভার্ব, ভি ভার্ব রয়েছে, ভি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। এরপর কি ডু ভার্ব কোনগুলো, এই যে ডু, ডাজ, ডিড, ডু ডাজ ডিড। এরপর রয়েছে হ্যাভ ভার্ব,
হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে সিম্পল অক্সিলারি ভার্ব। এখন আমি মোডাল অক্সিলারি ভার্ব গুলো দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এগুলো যদি জানেন, শুধু যে প্রশ্ন তৈরি করা এমনটা নয়, ইংরেজিতে বিভিন্ন গ্রামার রয়েছে, এগুলোতেও অনেক কাজে আসবে আশা করি। আর এগুলো বেসিক, খুবই বেসিক, জেনে রাখা ভালো, চেষ্টা করবেন। এজ আ স্টুডেন্ট ইউ মাস্ট নো অ্যাবাউট ইট। মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? আচ্ছা, আমি একটু মোডাল অক্সিলারি ভার্ব হবে, যেমন আপনারা জানেন ক্যান, কুড, মে, মাইট। ক্যান, কুড, মে, মাইট, উড, উড, শুড, would, should, can, could, may, might, would, should, ought to, ought to, আর কি নেওয়া যায়? ought to, must, must, can, could, may, might, would, should, ought to, must, will be able to, will be able to, will be able to, আর কি had better, had better, এবং আরো কিছু সেমি মোডাল অক্সিলারি ভার্ব রয়েছে, যেমন নিড, এগুলোই আর কি। আচ্ছা, আশা করি বেসিক যে ভার্বের যে জিনিসটা জানা প্রয়োজন, এইটা এই মুহূর্তে আমি আলোচনা করতেছি। অলরেডি লিখে ফেলেছি। এই যে ভার্ব, ভার্ব এটা থেকে পেলাম প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, যেমন গো, ওয়েন্ট, ডান, এগুলো আর কি। এবং এই অক্সিলারি ভার্ব থেকে আমরা পেলাম সিম্পল ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্ব। সিম্পল ভার্ব কোনগুলো? বি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ডু ভার্ব, যেমন ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং মোডাল অক্সিলারি ভার্ব হিসেবে পেলাম ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, হ্যাড বেটার, উইল, তারপর কি, ought to, need, এগুলো। এখন মানে আপনারা প্রথমেই দেখেছেন, প্রশ্ন তৈরি করতে হলে অক্সিলারি ভার্বের অবশ্যই প্রয়োজন হয়। অক্সিলারি ভার্ব আশা করি এই মুহূর্তে টোটালি ক্লিয়ার হয়েছে। এম, ইজ, আর এগুলো হয় অর্থে ব্যবহৃত হয়। ওয়াজ, ওয়ার অতীতকালের কোনো একটি কাজ ছিল বুঝালে ব্যবহৃত হয়। ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যবহৃত হয়। ডিড পাস্ট ইনডিফিনিটে ব্যবহৃত হয়। হ্যাভ, হ্যাজ, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। আপনারা এগুলো এতটা হয়তো কি বলা যায়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলো শুনে হয়তো বিরক্তকর মনে হতে পারে। আশা করি এগুলো বিরক্ত হওয়ার কারণ না। যদি আমার এই আগের লেকচারগুলো, টেন্সের লেকচারগুলো দেখে থাকেন, তাহলে ক্লিয়ার হয়ে গেছে। আর এজ এ স্টুডেন্ট ইউ শুড নো অ্যাবাউট টেন্স or this verb, or what should I say about sentence making structure। তাহলে অনেক কাজে আসবে আপনাদের পরীক্ষার সময়। অনেক টপিক কমন নাও আসলে নিজ থেকে লিখে আসার যদি সক্ষমতা থাকে, তাহলে পারবেন অনেক ভালোই আনসার করতে। আচ্ছা, এখন মোডাল অক্সিলারি ভার্ব যেন কি ছিল? ক্যান, মানে কি? পারা। শুড মানে পারতাম। মেই মানে অনুমতি অর্থে। মাইট, মাইট এটাও মেই মানে অনুমতি অর্থে, আবার সম্ভাবনাময় অর্থ বোঝায়। যেমন মেই কি বলা যায়? মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি? এটা অনুমতি অর্থে। সম্ভাবনা অর্থে বলতে পারেন ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। মাইট
এটিও অনুমতি অর্থে ব্যবহার করা যায়, বাট তেমন একটা না। সম্ভাবনাময় অর্থে ব্যবহার করা যায়, বাট তেমন বেশি নিশ্চয়তা না থাকলে তখন ইউজ করতে পারেন। যেমন ইট মাইট রেইন কাম টুডে, বৃষ্টি আজ হতেও পারে, নাও হতে পারে। উড মানে হবে, যদি বোঝায় ভবিষ্যতে কোনো একটি কাজ হবে বোঝায়, যেমন উইলের পরিবর্তে ব্যবহার করতে পারেন অ্যাডভান্সলি। যেমন আই উড লাইক টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। এই ক্ষেত্রে প্রশ্ন তৈরি করতে পারেন এটা দিয়েও। এটাও আবার অনেক সুন্দরভাবে বলা যায় এই উড নিয়ে। প্রশ্ন তৈরি কি ও পারমিশনের ক্ষেত্রে এটি খুব সুন্দরভাবে ইউজ করা যায়। অপরিচিত জায়গার ক্ষেত্রে, অপরিচিত মানুষের ক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন। যেমন কি বলা যায়, ও একটি লাইব্রেরিতে গিয়েছেন, সেখানে আপনি জানেন না বই, কোনো মানুষকে চিনেন না, তখনকে পোলাইটলি খুবই ভদ্রতার সহিত বলতে পারেন যে এই শব্দটা ইউজ করে। যেমন উড ইউ প্লিজ টেল মি হাউ মাচ দ্য প্রাইস অফ দিস বুক। এইরকম উড ব্যবহার করে, মানে অপরিচিত ব্যক্তির সঙ্গে যদি কোনো অনুমতি অর্থে ব্যবহার করতে, কিছু জিজ্ঞাসা করতে চান বা জানতে চান অনুমতি অর্থে, তখন উড ব্যবহার করবেন। আচ্ছা, অনেক সময় নষ্ট করতেছি আপনাদের। শুড দ্বারা উচিত বোঝায়, উচিত অর্থে শুড। যেমন আই শুড স্টাডি হার্ড, আমি প্রচুর অনেক কঠোর পরিশ্রম, সরি, আই শুড স্টাডি হার্ড, আমি উচিত কঠোরভাবে পড়াশোনা করা। এখন প্রশ্ন করতে চাইলে শুড দিয়ে করতে পারেন, যেমন শুড আই ডু ইট, আমার কি এটা করা উচিত। আউট টু দ্বারা এই একই অর্থ বোঝায়, উচিত। তখন আউট টু দ্বারা উচিত বোঝায়, তবে বেশি উচিত কোনো একটি কাজ যদি করা বোঝায় তখন আউট টু ব্যবহার করতে পারেন। মাস্ট মানে অবশ্যই, যেমন আই মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শেখা উচিত। প্রশ্ন করতে পারেন মাস্ট আই লার্ন ইংলিশ, আমি কি আমার কি অবশ্যই ইংরেজি শেখা উচিত। উইল উইল বি এবল টু হ্যাভ বেটার, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। আমি প্রথমেই দেখিয়েছি কিভাবে স্ট্রাকচারটা হয় প্রশ্নের, এই ইয়েস নো কোয়েশ্চেনের। আমি আবার আলোচনা করব। এই জিনিসটি বুঝলে আশা করি প্রশ্ন তৈরি করতে আর কোনো রকমের জটিলতা তৈরি হবে না ইনশাআল্লাহ। এই একটু আগেই আমি দেখিয়েছি স্ট্রাকচারটা কি ছিল। প্রথমে অক্সিলারি ভার্ব, এরপর কি সাবজেক্ট, এরপর কি ভার্ব, এরপর কি ছিল অবজেক্ট। আপনি নিতে চাইলে নিতে পারবেন। এখন অক্সিলারি ভার্ব হিসেবে কি নেওয়া যায়, যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো নিতে পারেন, বা ডু ডাজ ডিড এগুলো নিতে পারেন। যেমন আমি কি নিব, একটি কঠিন একটি নেই, কি নেওয়া যায়, ডাজ দিয়ে অনেক সময় কনফিউশন থাকে, রাইট। তাহলে ডাজ নেই, ডি ও ইএস ডাজ। এরপর কি সাবজেক্ট, ডাজ। আপনারা জানেন আমি আমার টেন্সের লেকচারে আলোচনা করেছি, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। আপনারা জানেন সাবজেক্ট মানে যে কাজ করে তাকেই মূলত সাবজেক্ট বলে। যেমন আই উই হি সি ইট, এগুলো হচ্ছে বেসিক সাবজেক্ট। এগুলো বা যে কোনো ব্যক্তির নামও সাবজেক্ট হিসেবে আপনারা ধরতে পারেন। নাম তো আর নাউন। আচ্ছা, না, এখন ডাজ ইউজ করেছি, এটা কোন টেন্সে ব্যবহার হবে। অবশ্যই ডু এবং ডাজ একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করে থাকি। যেহেতু ডাজ আমি লিখেছি তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই স্ট্রাকচার হবে এখানে। ডাজ, এরপর সাবজেক্ট, ডাজের সঙ্গে কোন সাবজেক্টটা আসে। আপনারা জানেন থার্ড পারসন যদি সাবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। আর তখন এক্ষেত্রে প্রশ্ন তৈরি করতে হলে ডাজ আসে। তাহলে ডাজ থার্ড পারসন সিঙ্গুলার যতগুলো রয়েছে এটার ক্ষেত্রে হবে। থার্ড পারসন জানেন, ফার্স্ট পারসন জানেন আই উই, মানে আমি যেখানে আসি এগুলো ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন মানে আই এবং উই,
আমি এবং তুমি এগুলো বাদ দিয়ে পৃথিবীর যত শব্দ রয়েছে সেগুলো হচ্ছে সেকেন্ড পার্সন, সরি কি বলেছিলাম, আই উই ফার্স্ট পার্সন, আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সরি ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আর আই উই ইউ আমি, আমরা, তুমি, মানে এগুলো বাদ দিয়ে পৃথিবীর যত শব্দ রয়েছে সেগুলো হচ্ছে থার্ড পার্সন, এবং থার্ড পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার মানে একজন বোঝায়। যেমন আই উই ইউ এগুলো বাদ দিয়ে কি রয়ে, হি শি ইট দে এগুলো, রাইট? এখন হি দ্বারা একজন বোঝায়, সি দ্বারাও একজন বোঝায়, আবার এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইট? ইট বা যে কোনো ব্যক্তির নাম, এগুলোর সঙ্গে এই ডাজ যুক্ত হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। ডাজ এর সঙ্গে কি নেওয়া যায়? ডাজ হি, ওকে, ডাজ হি, ডাজ হি ভার্ব কি নেওয়া যায়? ভার্ব ডাজ হি ইট, ডাজ হি ইট, ভার্বের বেস ফর্ম, যেহেতু ডাজ এনেছি তাই ভার্বের বেস ফর্ম হবে। প্রেজেন্ট ইনডিফিনিটটাই এটার সঙ্গে আইএনজি যুক্ত হবে না, এই জিনিসটা আপনাদের ধারণা থাকতে হবে। ডাজ হি ইট, এরপর কি অবজেক্ট হিসেবে কি নেওয়া যায়? ডাজ হি ইট, কি লিখবো? ডাজ হি ইট, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? আচ্ছা, আপনারা এভাবেই মূলত তৈরি করতে পারেন প্রশ্ন, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। আর উত্তর কিভাবে দিতে পারেন? সে যদি খায়, ভাত খায়, তাহলে তো বলতে পারেন ইয়েস, ইয়েস। আপনারা সাবজেক্ট আর ভার্ব অবজেক্ট চেঞ্জ করে এই ফরম্যাট ইউজ করে অসংখ্য অসংখ্য প্রশ্ন তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ইয়েস, হি, ইয়েস, ইয়েস হি ইফ, এখন যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের শেষে এস বা ইএস দিতে হবে। সি সি এইচ এস এস এইচ এক্স জেড ও যদি থাকে তাহলে ভার্বের শেষে যদি এগুলো থাকে সি সি এইচ এস এস এইচ এক্স জেড ও, তখন ইএস যুক্ত করব, তা না হলে জাস্ট এস। মানে এগুলো কোনোটি নেই, মানে বেশিরভাগ সময় ও থাকে, এখানে তো ও নেই, তাহলে জাস্ট এস দিতে হবে। আচ্ছা, এগুলো আমি অনেক আলোচনা করেছি আমার টেন্সের লেকচারে। ইয়েস হি ইটস রাইট, হ্যাঁ সে ভাত খায়। এভাবে নো বল, মানে সে ভাত খায় না কিভাবে বলতে পারেন? নো হি ডাজেন্ট, নো হি ডাজেন্ট ইট রাইট। ডাজেন্ট কেন হলো? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই ডাজ হয়েছে। নো হি ডাজেন্ট ইট রাইট, সরি, নো হি ডাজেন্ট ইট রাইস, না সে ভাত খায় না। এখন আপনি ঠিক একইভাবে অক্সিলারি ভার্ব ইউজ করে, সিম্পল যে অক্সিলারি ভার্ব যতগুলো রয়েছে এগুলো ইউজ করে আপনারা করতে পারেন। অতীতকালের ক্ষেত্রে যেমন ডিড, ডিড দিয়ে ইউজ করতে পারেন। ডিড আই, ডিড যেহেতু আনবো তা লিখবো বা বলবো, তখন কি ভার্বের বেস ফর্ম হবে। ডিড আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখছিলাম, বা ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, এরকম হবে প্রশ্ন। এবং উত্তর যদি বলতে চান, ডিড আই, প্রশ্ন কি ছিল? ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম, উত্তর হবে ইয়েস আই এইট রাইস, হ্যাঁ আমি ভাত খেয়েছিলাম। না হলে বলবেন ইয়েস, সরি, নো আই ডিডেন্ট ইট রাইস। এভাবেই হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো দিয়ে আপনারা তৈরি করবেন টেন্স অনুযায়ী। আশা করি প্রশ্ন তৈরির স্ট্রাকচার কিছুটা হলেও ধারণা পাচ্ছেন। যদি তাও বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এখন মুডাল অক্সিলারি ভার্ব দিয়ে দেখাচ্ছি। যদি প্রত্যেকটা দিয়েই দেখাই, মানে হ্যাভ হ্যাজ ডু ডিড ডাজ এগুলো দিয়ে দেখাই, তাহলে ভিডিওটা অনেক লম্বা
হয়ে যাবে। অলরেডি মনে হয় অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের জন্য বিরক্তকর মনে হচ্ছে। আচ্ছা, আমি মুডাল অক্সিলারি ভার্ব যে দেখাচ্ছি। মুডাল অক্সিলারি ভার্ব কি ছিল? ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, হ্যাড, বেটার, এগুলো রাইট। যেমন ক্যান দিয়ে যদি দেখায় অক্সিলারি ভার্ব হিসেবে, মানে মুডাল অক্সিলারি ভার্ব হিসেবে কিনতে পারেন ক্যান। এরপর কি সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কি নেওয়া যায়? ক্যান। আচ্ছা, আই দিন, ক্যান আই। আই সব সময় যদি সিঙ্গুলার হিসেবে বসে তখন ক্যাপিটাল লেটার হবে। আই ক্যান, আই ক্যান মানে পারা, আর ক্যান আই আমি কি পারি, কি ক্যান আই কি নেওয়া যায়? ক্যান আই কাম হিয়ার, ক্যান আই কাম হিয়ার, আমি কি এখানে আসতে পারি। আপনাদের ক্যান আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে ইউজ করতে পারেন ইজিলি। ফ্রেন্ড সার্কেল বুঝালে তখন কে অনুমতি অর্থে যদি বুঝায় তখন কে ক্যান ব্যবহার করতে পারেন। যেমন আপনি আপনার ছোটো ভাই রুমে প্রবেশ করবেন বা করতে যাচ্ছেন, তখন কে ইউজ করতে পারেন ক্যান আই কাম হিয়ার, আমি কি এখানে আসতে পারি। বা বন্ধুদের ক্ষেত্রেও তখন উত্তরটা কীরকম হবে আপনারা জানেন, বলতে পারেন ইয়েস বা ইয়েস ইউ ক্যান, অথবা ইয়েস ইউ ক্যান কাম হিয়ার। আপনার ইচ্ছে ইয়েস দিয়েও এটার উত্তর বলা যায় ইয়েস ইউ ইউ। যেহেতু এখানে বলা হচ্ছে আমি কি ভিতরে আসতে পারি, তখন এই সময় তারা বলবে আর তুমি আসতে পারো বা না, তখন তুমি চলে আসে, রাইট। তাই এখানে ইউ লিখেছি। ইয়েস ইউ ইউ ক্যান, ইয়েস ইউ ক্যান, ইয়েস ইউ ক্যান কাম, ইয়েস ইউ ক্যান কাম, হ্যাঁ তুমি আসতে পারো। এভাবে মেই দিয়েও বলতে পারেন, মেই এগুলো ভদ্রতা বুঝালে মেই, উড এগুলো মেই দিয়ে ইজিলি বলতে পারেন। আমরা প্রায় সময় বলে থাকি যে শিক্ষকের রুমে প্রবেশ করার সময় মে আই কাম ইন স্যার, এভাবে বলি তাই না? এভাবে ইউজ করতে পারেন মে আই কাম ইন স্যার, ইয়েস। তখন তখন স্যার বলতে পারেন যে ইয়েস ইউ মে কাম, অর ইয়েস ডেফিনেটলি ইউ ক্যান কাম। আচ্ছা, কিছুটা হলেও বুঝতে পেরেছেন আশা করি। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে প্রশ্ন তৈরি করা নিয়ে, তাহলে আমাকে জানাবেন। ঠিক একইভাবেই এই মুডাল অক্সিলারি ভার্ব ইউজ করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফর্মেটেই আপনারা ইউজ করতে থাকবেন। আশা করি অনেকটা সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, thanks for watching this video. If you have any suggestion, especially dear audience, in this video if you have any suggestion, please you'll try to share on the comment section by your comments, and I will try to follow it. And if you have any demand that you really would like to want any kind of topic, on any kind of topic, any lecture, you definitely you can try to inform me by your comments. I will try to make these videos. Till then, be well everyone, especially the learners. You all will try to learn English, because it's not just a language, it's you can say that it's a kind of skill, and by which you can represent yourself, not only in your country but also in the whole world. And also you can represent your all skills appropriately internationally, which is really really crucial. Assalamu alaikum everyone.